আমাদের সঙ্গে রয়েছেন বীর মুক্তিযোদ্ধা হায়দার আলী খান, যিনি 1971 সালে দেশের স্বাধীনতার জন্য লড়েছেন। আমরা তার অভিজ্ঞতা ও সংগ্রামের কথা জানব। আসসালামু আলাইকুম। প্রথমেই মুক্তিযোদ্ধার সময় আপনার অভিজ্ঞতার কথা জানতে চাই। আপনি কিভাবে মুক্তিযুদ্ধে যোগ দেওয়ার সিদ্ধান্ত নেন? আমাদের 7ই মার্চ বঙ্গবন্ধু রেসকোর্স ময়দানে ডাক দিয়েছিল, বলেছিল যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এবং বাঁশের লাঠি তৈরি রাখতে হবে। তখন 3.5 হাত বাঁশের লাঠি আমরা সবাই তখন থেকে আমাদের এলাকাতে জেনারেল বাড়িতে আমরা তখন ওই এলাকায় বন্ধু গিয়ে আমরা বলতাম দিয়ে আমরা মুক্তিযোদ্ধা দিয়ে ট্রেনিং শুরু করি বাঁশের লাঠিতে। শুরু করার পরে তারপরে ভেঙে বললাম একদিন মার্চের 28 কি 29 তারিখে মাঠে আমরা ফুটবল খেলতেছিলাম। ফুটবল খেলার এক পর্যায়ে আমাদের ঔরঙ্গাবাদ নিবাসী সুগার হিসাবে বাসায় থেকে একটা লোক পাঠালো, আমাদেরকে একটু ওনার বাসায় ডাকে, বাসায় গেস্ট আসছে। আমরা ওনার বাসায় গেলাম, যাওয়ার পর আমরা চিনি তো ওনারা বাসায় পরিচয় করাইল আমাদের তাজউদ্দিন সাহেব এবং ব্যারিস্টার আমিনুল ইসলাম এবং নবাবগঞ্জের MA সবেদারি টিবু। ওনাকে সবার সাথে আসলাম, যাওয়ার পরে ওনাকে আমরা গোসল গোসল করালাম। গেছিলো হুন্ডায়, কারণ ধুলাবলি সব মাখাই গেছিলো। পরে আমরা কাপড় চোপড়ে বেরিয়ে যার যেটা আছে দিয়ে গোসল গোসল করে গোসলে খাওয়া দাওয়া করালাম। খাওয়া দাওয়া করার পর বলবো যে আমরা চলে যাবো, আমাদের বলে পদ্মা পার করে দিতে হবে। তখন আমরা সুতালুরি গেলাম। সুতালুরি বর্ষার সময় তখন সুতালুরি ওখানে ধরেন পদ্মায় মাছ ধরতো মাঝি ও সিনাবাবু ওনার নৌকা পাইলাম, উনি আসলো, ওনাকে নিয়ে আসলাম। ওনার নৌকা উঠেছিলাম, ভোরের দিন ভোরে ওনার চলে গেলো ফরিদপুর পদ্মা পাড়েও পাড় চলে গেলো। চলে যাওয়ার কোথায় গেছে কিন্তু আমরা জানি না। তখন থেকে আমাদের একটা দেশে একটা মুক্তিযোদ্ধা আগে তখন থেকে আমাদের একটা মনে করা আমরা একটু মুক্তিযোদ্ধা যাবো এবার একটা অবস্থানে আমরা পৌঁছে গেছিলাম। আপনার শৈশব কেমন কেটেছে? যুদ্ধের আগে আপনার ছোটবেলার অভিজ্ঞতা কেমন ছিল? আমি ছোটোবেলায় খুব দুরান্ত ছিলাম। আমার আব্বা থাকতো ইন্ডিয়াতে, সে ব্যবসা করতো। আমি বাড়ির বড় ছেলে। আমি মানে দুষ্কৃতি ছিলাম, লেখাপড়া করছি অনেক বয়সে। আগে থেকে আমি সামাজিক এলাকার মাদ্রাসাদের এইগুলি বলতে আমার বেশি অভিজ্ঞতা ছিল আগে থেকে। যুদ্ধের আগে আপনার এলাকার অর্থনৈতিক অবস্থা কেমন ছিল? মানুষ কিভাবে জীবনযাপন করত? আমাদের এলাকাতে অর্থনৈতিক অবস্থা ভালোই ছিল, কারণ আমাদের ওখানে ম্যাক্সিমাম বাড়িতেই হাল চাষ করে খেত, জায়গা জমি ছিল, কৃষক এলাকা। তাতে ওখানে সবাই ভালোই ছিল। আমাদের বাড়ির কাছে একটা বাজার ছিল, আইমাদ বাজার, পদ্মা নদী বেশি দূরে না, ওরা বন্ধের মতো হয়ে গেছে। সবাই ব্যবসা বাণিজ্য করতো, ধান চাল হতো। ভালো ছিল মানুষ, সবাই শান্তিতে ছিলাম। হিন্দু বৌদ্ধ খ্রিস্টান সবাই মিলেমিশে একত্রে খুব শান্তিতে থাকতাম। তখনকার সমাজ ব্যবস্থা কেমন ছিল? সাধারণ মানুষের জীবনযাত্রা, সংস্কৃতি এবং সামাজিক সম্পর্ক কেমন ছিল? তখনকার সমাজ ব্যবস্থা খুবই ভালো ছিল। আমরা ছোটো সময় দেখছি সমাজ ব্যবস্থাটা খুবই ভালো ছিল আমাদের এলাকাতে। আমাদের ওখানে আমরা হিন্দু বৌদ্ধ মুসলমান আমাদের আসলাম সবাই একে অপরের হোক কাছের ছিলাম। কেউ বলতে পারতো না বললে তো হিন্দু মুসলমান, আমরা এইভাবে চলতাম। ওদের কোনো উৎসব হলে আমরা যেতাম, আমাদের কোনো উৎসব হলে ওরা আসতো। যেমন আমাদের এই যে সাবেক স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হয়েছিল নিমাউদ্দিন, ওরা এলাম হিন্দু পরিবার, খুব এলাকা ওর দাদা ওদের বাড়িতে আমার সবসময় আসা করতাম। ওরা আমাদের বাড়িতে আসতো। ঢাকা শহরে আসছিল ওরা আমার বাসায়, আর খিলগাঁওতে আমার বাসায় থাকতো। এবং দেশে ওই সময় তো 2 জায়গায় ভোটার হইতো, দেশেও হয়তো ঢাকা হইতো। এবং ওরা সবাই তাদের বাড়ি ভাই বন্ধু আছে সব আমার ঢাকা আমার বাসায় ভোটার হইতো। ওরা দেশে আসলে আসলেই ঢাকাতে আমার বাসায় থাকতো। মানে কেউ বলতে পারতো না যে আমাদের মধ্যে হানাহানি কাটা গেছিল। এখন যে অবস্থা, এই অবস্থায় ছিল না দেশে। মানুষের আন্তরিকতা ছিল সবাই। প্রথম কবে বা কিভাবে বুঝতে পারেন যে মুক্তিযুদ্ধ শুরু হয়েছে? যুদ্ধের শুরুতে আপনার ব্যক্তিগত অভিজ্ঞতা কেমন ছিল? যুদ্ধ তো আমরা শুরু হয়েছে আমরা তখনই বুঝছি 26 তারিখে রাতে বলতে হলো। 27 তারিখে সকালে আমরা পেপারটা পত্রিকা খবর পেলাম, রেডিওতে খবর আসলো যুদ্ধ শুরু হয়ে রাজাবাগ পুলিশ লাইনে হাজার হাজার পুলিশ মেরে ফেলছে। তখন থেকে আমরা যুদ্ধ আমাদের যুদ্ধ করতে হবে দেশ স্বাধীন।
তারা ঘোষণা করছে আমরা দেশের স্বাধীনতা যুদ্ধে আমাদের অংশগ্রহণ করতে হবে, দেশ স্বাধীন করতে হবে। তখন থেকে আমরা যুদ্ধ চলাকালীন সময়ে আপনি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছেন? যেমন নিজ বাড়ি ছাড়তে হয়েছে কি? আমাদের নিজ বাড়ি ছাড়তে হয় না, যেহেতু গ্রামের বাড়ি। আমরা তখন থেকেই আমরা প্রস্তুতি নিয়েছি আমাদের যুদ্ধে যেতে হবে, মুক্তিযুদ্ধের যোগদান করতে হবে, ট্রেনিং নিতে হবে। আমাদের পাশে এই ক্যাম্প ছিল আদিলনগর, ওখানে আমরা যাইতাম, যোগাযোগ রাখতাম, ওখানে আমরা ট্রেনিং নিত। তা আমরা বললাম আমরা এই দেশে ট্রেনিং নেব না, আমরা ইন্ডিয়াতে যাবো। তখন আমাদের অনেক লোক ইন্ডিয়া গেছে, আমাদের পরিচিত। তখন আমরা আমরা ইন্ডিয়া ট্রেনিং নেব, কারণ ইন্ডিয়া আমাদের ব্যবসা ছিল। ওখানে গেলে আমাদের কোনো সমস্যা হয় না, সবাই রেডি করবো। তখন আমরা ওখানে আমরা একদিন রেডি হলাম, সেপ্টেম্বরের 15 কি 17 এরকম হবে, যাওয়ার জন্য রেডি হলাম। ডেট করলে সব কিছু হলাম, সব রেডি হলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া করে আমরা আদিলনগর ক্যাম্পে যাবো, ওখান থেকে আমাদের পাঠাবো। সেই আমরা রেডি হয়েছি যাবো, সবাই একখানে হয়ে যাবে, একসাথে চলে যাবো। তখন আমরা কয়েকজন এক জায়গা হলাম, আর ওই মুহূর্তে শুনলাম যে গোলাগুলি আওয়াজ পাইতেছি। কোথায়? আমাদের যেখানে যাবো ওইটা পাশেই, এটা পাশে আমাদের ক্যাম্প, ওখানে চলে গেছে। শুনলাম ওখানে ক্যাম্পের কাছে চলে গেছে, বল খালি করে খালি করে ওখানে চলে গেছে। আমরা তো ওটা তো আমি দিলি নেই। তখন আমরা ওখানে যাবো কি করে যুদ্ধ চলে যাইতে পারলাম না। তখন থেকে আরো মনের ভিতরে আর বেশি হয়ে গেল, তল্লে গেলো যে আমাদের কীভাবে যাবো, কোথায় যাবো। কিন্তু আমরা দেশি একটা ট্রেনিং শুরু করলাম আর কি। মুক্তিযোদ্ধাদের সঙ্গে কোনো স্মরণীয় সাক্ষাৎ হয়েছিল কি? দখলদার বাহিনীর সঙ্গে কোনো ভয়ঙ্কর অভিজ্ঞতা হয়েছে কি? যদি হয়ে থাকে সেটি কেমন ছিল? মুক্তিযোদ্ধাদের সাথে সহযোগে তাকে দেখা সাক্ষাৎ তো আমরা নিজেই তো মুক্তিযোদ্ধা, কার সাথে দেখা সাক্ষাৎ করবো? যারা মুক্তিযোদ্ধা ক্যাম্পে আসছে তাদের সাথে দেখা সাক্ষাৎ করছি। যেমন আমরা যখন নতুন যাই, তখন ট্রেনিং হলে তখন আমাদের মানিকগঞ্জের ছিল জানি আলম, আব্দুর রৌফ চৌধুরীর ছোটো ভাই জানি আলম, আমাদের দোহারে কাঠালিঘাটা ছিল মাহফুজ, তার উপরে ছিল যে ওরা আবার আমাদের সিনিয়র, ওরা শুরু থেকে ওরা শুরু করছে। ওদের সাথে আমরা একসাথে চলাফেরা করছি গেছি। এইগুলো আমাদের বলছে এখানে চলে এটা করতে ওদের আগে জায়গায় দিতাম। তখন আমরা এইভাবে আমাদের কাজকর্ম শুরু হয়েছে। যুদ্ধের সময় এমন কোনো ঘটনা কি ঘটেছিল যা এখনো আপনাকে তাড়া করে বেড়ায় বা ভুলতে পারেননি? হ্যাঁ, মুক্তিযুদ্ধের সময় অনেক ঘটনাই ঘটেছে। আশ্চর্য ঘটনা যেটা আমাদের জীবনের সবচেয়ে বেশি এফেক্ট করতে, সেটা হলো যে দিন আমরা মানিকগঞ্জ হরিরামপুর থানা আমরা অ্যাটাক করি। হরিরামপুর থানা অ্যাটাক করি, তখন হারুমের থানায় অ্যাটাক করতে জানি আলম ছিল, মাহফুজ ক্রেটার ছিল, আমি ছিলাম, তারপরে আমাদের মুসলিম ছিল, আমরা কয়েকজন ছিলাম এসব করেছিল। তো ওই নামটা এখন আর মনে নাই। তখন ওই থানা যখন অ্যাটাক করে, থানা হামলা করি, অ্যাটাক করার সময় থানা যখন আগুন দেওয়া হলো, কেরোসিন ঢেলে আগুন দেওয়া হলো, আগুন দেওয়া আর থানা যখন পুরাই দিলাম, পুরাই দেওয়ার আমাদের সহযোদ্ধা মাহফুজ উনি আর দরজা কেল্লা করে দরজা বের হতে পারে না, বেরোতে না পারে, ওনাকে আমরা ওখানে হারাই ফেললাম। তার সাথে আরও দ্বিতীয়বার হয়েছিল, তদন্ত হয়েছিল, কিন্তু তারা বেঁচে গেছে যে হিসাবে। কিন্তু মাহফুজ আর বাঁচে নেই। আমাদের সাথী যোদ্ধা, এক নৌকায় আমরা থাকতাম, সাথী যোদ্ধাকে আমরা ওই দিন হারিয়েছি। এখনো ওর কথাগুলি মনে পড়লে আমাদের কাছে এখনো খুব ফিরা লাগে। আমাদের সাথী যোদ্ধা আমরা, এই জিনিসটা খুব খারাপ আমাদের কাছে এখনো। মাঝে মাঝে ওই দিনটা আসলে পরে নভেম্বর মাসে তাও লাস্টের পর্যায়ে। আপনাদের এলাকায় কোনো মেয়ে মুক্তিযোদ্ধা ছিল কি? আমাদের এলাকার মুক্তিযোদ্ধা ছিল, দুইজন মুক্তিযোদ্ধা ছিল। একজন ছিল ধিক্ষার অধিকে, আর একজন ছিল আমাদের জয়পাড়ার এমপি ছিল আশরাফ আলী চৌধুরী। আসলে ওনার রইলাম বোর্ড সমীরণ নেশা, দুজন মুক্তিযোদ্ধা ছিল। আপনার পরিবারে বা আপনার এলাকায় কোনো মুক্তিযোদ্ধা কি শহীদ হয়েছেন বা নিখোঁজ হয়েছেন? হ্যাঁ, আমাদের এলাকায় মুক্তিযোদ্ধা শহীদ হয়েছে। আমাদের সামনে হরিরামপুর থানার যিনি অ্যাটাক হয়, সেই দিন আমাদের শহীদ মুক্তিযোদ্ধা মাহফুজ সাহেব, যার বাড়ি ছিল আমাদের দোহারে কাঠালিঘাটা, উনি ওই দিন শহীদ হয়েছে। মুক্তিযুদ্ধের সময় আপনি কিভাবে দিন কাটাতেন? খাবার, নিরাপত্তা ও আশ্রয়ের ব্যবস্থা কেমন ছিল? আমরা মুক্তিযুদ্ধের সময় আমরা দিন কাটাতাম, সারাদিনই ব্যস্ত থাকতাম। কে কোথা থেকে মুক্তিযুদ্ধ আমাদের এলাকায় আসলো, কাদের খাবার নাই, কোথায় খাবার ব্যবস্থা করতে হবে, এবং রাতে এলাকাতে আতঙ্ক থাকতো। আমরা রাত জেগে, আমাদের এলাকার রাস্তা ছিল হিন্দু
হিন্দু এলাকা বেশি। আমরা ওদের পাহারা দিতাম, ওদের বাড়িতে কেউ কোনো ডিস্টার্ব করে কিনা, কেন ওই সময় একটু চুলটা কেটেও অনেক সময় ইয়ে হওয়ার চেষ্টা করতো, কিন্তু আমরা পাহারাটা দিতাম। এবং তখন নাকি দেখতাম এলাকাতে খুব খারাপ অবস্থা, তো ওদের বাড়ির সমস্ত জিনিসপত্র স্বর্ণ অলঙ্কার, তামাক আশা সব আইনে আমরা নিজেদের বাড়িতে রাখতাম এবং ওদেরকে নিয়ে আমাদের বাড়িতে আশ্রয় দিতাম। ওদের গোটা আলাদা থেকে যায় আমাদের এখানে আমাদের বাড়িতে আশ্রয় নিত, খুব শান্তিতে ছিলাম, সবাই মিলামিশে আমরা থাকতাম। তখন তো আমরা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বলতে কিছু বুঝতাম না, সবাই দেশের জন্য কাজ করতো, সবাই যেন দেশের জন্য কাজ করতে হবে। দেশ কীভাবে স্বাধীন করা যায়, স্বাধীন করতে হবে দেশকে, খানা দাওয়া থেকে এই দেশ থেকে বিদায় করতে হবে, এই ছিল আমাদের। এছাড়া আমাদের আর কোনো লক্ষ্য ছিল না, লক্ষ্য একটাই আমাদের দেশ আমাদের স্বাধীন করতে হবে, এর বাইরে আমাদের কোনো লক্ষ্য ছিল না। মুক্তিযুদ্ধের সময় নারীদের অবস্থা কেমন ছিল, তাদের ভূমিকা সম্পর্কে আপনার কি অভিজ্ঞতা আছে? অবশ্যই মুক্তিযুদ্ধের সময় নারীদের যে ভূমিকা ছিল সেটা বর্ণনা করা যাবে না। কারণ হলো কোনো এই যে রাজা বাহিনী যে ছিল পাকিস্তানি বাহিনীর পক্ষে, তখন এরা তো বাড়ির খোঁজ নিত কোন বাসায় বাড়িতে কী অবস্থা। যেহেতু কোনো মুক্তিযুদ্ধ আমাদের এলাকা আসে, আমরা তাদের আশ্রয় দিতাম এবং তাদের যদি কেউ বাসায় আসতো শুনলে, কিন্তু ইয়াং মহিলারা বিবাহ হয় নাই বা বিবাহ হয়েছে, এরা সবচেয়ে বেশি ভূমিকা রাখতো। এবং এজন গেছে যে যদি কেউ আসতো বাসায়, যে দেখে কোনো লোক আছে কিনা মুক্তিযোদ্ধা, ওই মুক্তিযোদ্ধারে সে তার স্বামী হিসাবে পরিচয় দিয়ে তার বিছনার জায়গা দিত। এইরকম করছে আমাদের দেশে আমাদের এলাকার মেয়েরা, মানে এরা তো মুক্তিযোদ্ধা, খাবার কার খাবার নাই, ওরা পাক করে দিত, আমরা নিয়ে খাবার দিতাম। কারণ মুক্তিযুদ্ধ বলতে দেশের জনসাধারণ সবাই দেশের জন্য কাজ করে গেছে এবং নারীদের ভূমিকাটা বলা হয়নি। নববিবাহিত মেয়ে বিবাহিত বিয়ে এবং বিয়ের উপযুক্ত, সেই নিয়েও তার মা বলছে যে নিয়ে আশ্রয় দিই, এগুলো তার আশ্রয় দিচ্ছে। সেটা আমাদের সে বড় মুক্তিযুদ্ধ তো তারাই ছিল, মেয়ে মানুষ। কিন্তু এগুলি বর্ণনা করা যায় না, এগুলি বর্ণনা করতে গেলে বহু সময় লাগে, কারণ এখন তো বয়স হয়ে গেছে আমাদের, আমরা তো অনেক কিছু ভুলে গেছি। যখন পাকিস্তানি বাহিনী কোনো গ্রাম বা শহর থেকে আক্রমণ করত, তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কেমন ছিল? তখন সাধারণ মানুষের প্রতিক্রিয়া কি, মুক্তিযোদ্ধা যদি শুনতো পাশের বাড়িটা গ্রামে আসছে বা থানার হেডকোয়ার্টার আছে, এলাকা থেকেই মুক্তিযোদ্ধা আছে, বাসা বাড়িতে ছেলে মেয়ে সবাই মিলে গাড়ি কোনো বাইন্দা মানে যেটা নিয়ে আর খুব স্বর্ণ টাকা পয়সা দিয়ে সব ভাবতো বাড়ি থেকে ভাবতো কোথায় আশ্রয় যাবে, আশ্রয় নিত। এবং আমরা ওদের সাথে ওদের সহযোগিতা করতাম, ওদের নিয়ে ওদের করলাম তুমি এই গ্রামে দাও, তোমার বাড়িটা তালা দেবে, আমরা তোমার পাহারা দেবো, আমরা ওদের পাহারা দিতাম এবং ওরা ওইভাবে থাকতো, আশ্রয় দিয়ে থাকতো, কোনো সমস্যা হতো না আমাদের। তাদেরকে তখন বাঁচতে হবে এবং তারা দেশ স্বাধীন করতে হবে। ওরাই বলতো যাও তোমরা এগিয়ে যাও, দেশ স্বাধীন, আমরা তোমাদের সহযোগিতা করবো পিছন থেকে। সাধারণ মানুষ যারা যাইতে পারতো না মুক্তিযুদ্ধে, তারা আমাদের সাথে এরকম কাজ করছে। সবাই মোটামুটি ভালো, দেশেও যাতে সবাই সবার কাজ করছে। কিছু সংখ্যক এই যে শাসন পিস কমিটি রাজাকাটা, এরা স্বাধীনতার পক্ষে কাজ করতে এবং আমাদের এলাকার ছেলে মেয়েদেরকে ওদের হাতে তুলে দিত এবং ইয়াং ছেলে যে থাকতো ওদের কথা না শুনতো, ওদের যদি গবেষণা দিত কোথাও ওদের নিয়ে মেরে ফেলতো। মানে এরকম অত্যাচার তোরা যথেষ্ট করেছে, করছে যেটা বলার বাইরে। সাধারণ মানুষ কিভাবে নির্যাতনের শিকার হয়েছিল? সাধারণ মানুষ নির্যাতন ধরুন আমাদের এলাকাটা বলবো, সব এলাকাতে একরকম না। আমাদের এলাকার দোহার বৈরামপুর আমাদের এই সাইডটা ছিল অন্যরকম, আর অন্যান্য এলাকা তো নির্যাতন অনেক হয়েছে, কিন্তু আমাদের এলাকার সাধারণ মানুষ নির্যাতন বড় অংশ ওরাই আমাদের সহযোগিতা করছে, কথায় কী লাগবে সবসময় আমাদের সাথে যোগাযোগ করছে। আর তারপর যে কিছু হবে সবাই যা খারাপ লোকের কিছু আছে যারা কারিগরি চুরি করার চেষ্টা করতো এবং ওই সময় তো খাওয়া মাছ মাংস অভাব ছিল না। আমরা পদ্মা নদী ইলিশ মাছ বাড়ি আছে তো পদ্মা নদী, আমরা পদ্মা নদী ইলিশ মাছ খেতাম না, কারণ ওখানে সমাজে লাশ দেখতাম নদীতে, যার জন্য কিন্তু আমরা ইলিশ মাছ খেতাম ওই সময়। আমরা বাড়িতে পুকুর ছিল, পুকুরে মাছটা যা পাইতাম সাধারণ মানুষ ওইভাবে অনেক নির্যাতন, বরং ওরা ওদের জন্যই আমরা নির্যাতন হয়েছি, কারণ ওরা আমাদেরকে এই কী খাবে, এই কালকে কী খাবে, দুপুরবেলা কী খাবে, বাড়ির খাসি ঘরে খাসি ছিল, খাসি জব করে দিত, ওরা ধরে আমাদের পরিশ্রম আমাদের সহযোগিতা করতে হবে।
জন্য? হ্যাঁ, মানে যথেষ্ট সাহায্য করছে। সাহায্য না করতে আমাদের হতো না। যুদ্ধের সময় কিভাবে শিক্ষা প্রতিষ্ঠান ও শিক্ষার্থীদের জীবন প্রভাবিত হয়েছিল? যুদ্ধের সময় শিক্ষা প্রতিষ্ঠান তো বন্ধ হয়ে গেল, তখন তো কোনো শিক্ষা হয় নাই। তখন সব বান্ধব এবং ছাত্র এবং শিক্ষক সবাই মুক্তিযুদ্ধে আসছে, কি সহযোগিতা করছে। যে আমার স্কুলের হেডমাস্টার হেডমাস্টার এম আব্দুল মজিদ, উনি মুক্তিযুদ্ধের সময় উনি আমাদের ওই উনি তো যুদ্ধে যেত না, উনি ওদের রসদ যোগান, খাবার দাবার ওদের আর কি লাগবে এগুলো একটা গ্রুপ ছিল, এরা বিভিন্ন এলাকার বাড়িতে এগুলো জোগাড় করতো। এবং ছাত্ররাও তাদের সাথে ছাত্রদের ডাকতো, ওই যে একটা নদী পার হতে হবে, ছোটো খাল নদী পার করতে হবে, ওরা বিভিন্ন এলাকাতে ওই বাঁশ কাইটা আনতো, বাসের শুরু থেকে বলি আনতো, কাইটাই না আমাদের সাঁকু বেঁধে দিত। এবং নৌকা আমরা বসার মোটামুটি বর্ষা আমাদের নৌকা ঠিক করে দিত, ওরা সহযোগিতা করছে। ছাত্র সবাই মিলেই সহযোগিতা করছে, হ্যাঁ, কোনো সমস্যা হয় না। মুক্তিযুদ্ধের সময় এমন কোনো ঘটনা কি ঘটেছিল যা আপনার চিন্তাধারা বা জীবন দৃষ্টি চিরতরে বদলে দিয়েছে? হ্যাঁ, সেটা তো অবশ্যই। কারণ মুক্তিযুদ্ধ যখন শুরু হয় তখন তো আমরা তো আমরা মুক্তিযুদ্ধে যেতে হবে। মুক্তিযুদ্ধে যেতে হবে, কীভাবে যাব? দেশ স্বাধীন কথা ছিল, আমাদের দেশ স্বাধীন করতে হবে। আমরা দেশ স্বাধীন করতে হবে। শেখ মুজিবুর রহমান, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে বক্তব্য ছিল, ওইভাবে তাদের বক্তব্য বলেই তো আমাদের মুক্তিযুদ্ধ হবে বললাম। কারণ মুক্তিযুদ্ধ সবাই যারা মুক্তিযোদ্ধা গেছে এবং স্বাধীন পক্ষে যারা ছিল তাদের সবারই বদলাই দিয়েছে। কারণ তার তো দেশ স্বাধীনতার পক্ষে গেছে, কারণ তারা সবাই চাইছে দেশ কীভাবে স্বাধীন করতে হবে, যার যেইভাবে পারছে, যেভাবে পারছে ওইভাবে সহযোগিতা করছে। কারণ দেশ স্বাধীন করতে হবে, একটা চিন্তাধারা ছিল তাদের। পরে যখন দেশ পুনর্গঠিত হচ্ছিল তখন আপনার জীবনে কি পরিবর্তন হয়েছিল? পরিবর্তন স্বাধীনতার পরে তো আমরা যার চলে গেলাম, আমরা স্কুল চলে গেলাম। যেমন স্বাধীনতার পর হলো আমাদের একটা পল্টন ইউনিভার্সিটি গ্রাউন্ডে আমাদের মালয়েশিয়া ক্যাম্পে একটা ক্যাম্প তৈরি হয়েছিল, ওখানে আমরা মুক্তিযোদ্ধা ছিলাম। আমাদের ওখানে ট্রেনিং চলে এবং আমাদের মাতৃ আমাদের 50 টাকা একটা ভাতা দিত। হ্যাঁ, আমরা ওখানে ট্রেনিং নিয়েছিলাম। আমরা বোধহয় 6 মাসের মতো ছিলাম। তারপর আমাদের সার্টিফিকেট দিয়ে আমাদের বলবো তাই দিয়ে যে চাকরি করে যে লেখাপড়া সবাই যার কাজে লেখাপড়া। আমরা তখন দেশে চলে গেলাম। দেশে চলে জগন্নাথে গেলাম। তখন ঢাকা দোহার থানা ছাত্রলীগের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট এবং আমার মামা ছিল সন্ধ্যের বড় ভাই কার্তিকুর ভাই জাহিদ আহমদ টাকু, ও ছিল মুক্তিযোদ্ধার যুবলীগের সাধারণ সম্পাদক। মামার সাথে সব মিলে চলে আসলাম ঢাকা এসে দেশকে এমনি কী করতে হবে। ইউনিভার্সিটি যেতাম, ছাত্রলীগের তখন চেয়ারম্যান ছিল শেখ শহীদ। আমাদের নয়াবাড়ি আমাদের দুহারের নয়াবাড়ি ইউনিয়নের ছাত্রলীগের ইউনিয়ন করতে এক সময় স্বাধীনতার আগে নিশ্চিত রঞ্জন গুহ, তখন উনি আসলে ছাত্রলীগের ভাইস প্রেসিডেন্ট। ওনার সাথে আমরা এগুলো ছাত্রলীগ অফিসে যাইতাম। বলা কাছে আমাদের পিছনে ছিল অফিস, আমরা যেতাম এবং কোন দিন কোন প্রোগ্রাম থাকলে ওরা ওটা বলে তো আমরা প্রাণ করি কী করতাম আমরা এবার চালিয়ে গেছি। দেশের জন্য কাজ করে যাচ্ছি, দেশে বলতো ওইটা আমরা করতাম। তখন 74 লক্ষ ছিল হয়ে গেছে। তখন আমরা এলাকাতে যাই ওই আমাদের গ্রামে মানে ইউনিয়নের ভিতরে আর কি আমরা একটা লঙ্গর খাবার করেছিলাম। সবাই মানুষ যারা খেতে না হতো রাষ্ট্রলা এই আপনার লঙ্গর খাবার পাক করে খাওয়া দাওয়া আমাদের তখন কাকড় লাগে নাই, নিজেই শেষ করে দায়িত্ব পালন করছি। মুক্তিযুদ্ধের সময় আপনার জীবনের সবচেয়ে কঠিন সিদ্ধান্ত কি ছিল এবং তা কিভাবে নিয়েছিলেন? মুক্তিযুদ্ধের সময় আমাদের কঠিন সিদ্ধান্ত একটাই ছিল, আমাদের মুক্তিযুদ্ধ দিতে হবে। আমরা এবং বঙ্গবন্ধুর নির্দেশে আমরা ওই যে বাসের লাঠি দিয়ে আমরা মুক্তিযুদ্ধ ট্রেনিং শুরু করলাম। তারপরে যুদ্ধ শুরু হয়ে গেল। যুদ্ধ শুরু করে আমরা ওই ক্যাম্পের সাথে যোগাযোগ করতেছি কীভাবে কি ক্যাপ্টেন আব্দুল হালিম চৌধুরী আমাদের লোকাল কমান্ডার ছিল মানিকগঞ্জ বাড়ি, উনি আমাদের সংগঠিত করলো। সংগঠিত করার পর আমরা সব রেডি হলাম। যখন ইন্ডিয়াতে আমি ট্রেনিংতে যাওয়ার কথা ছিল, দিন যেতে পারিনি। না যাওয়ার পরে আপনার দেশে কীভাবে কোথায় ট্রেনিং ঢুকিলাম, তখন হঠাৎ করে একদম মুক্তিযুদ্ধ আমাদের বাড়িতে আসলো
এর নাম হলো মানিকগঞ্জ বাড়ি, এর নাম গড়পাড়া উথুলি। আমাদের তৎকালীন ইপিআর বাংলাদেশ এখন বর্তমানে একটা বর্ডার গার্ড, উনি আসছে আমাদের এলাকাতে রাইফেল নিয়ে আসছে, থিনার থেকে রাইফেল নিয়ে আসছে। তখন তাদের টাকা দিলাম আমার বাড়িতে, তখন আমার আব্বা আছে জীবিত, আব্বা বলে ঠিক আছে, তখন ওরা আমার বাড়িতে টাকা দিলাম, আমার বাড়ি থাকতো খাইতো এবং আমাদের উনি ট্রেনিং দিয়েছিল। ট্রেনিং দেওয়ার পরে আমার সার্টিফিকেট নিয়ে এই জন্য যুদ্ধ চলাকালীন সময়ে সংবাদ ও তথ্য কিভাবে পাওয়া যেত? প্রচার মাধ্যমের ভূমিকা কেমন ছিল? যুদ্ধকালীন সময় তো আমরা তো প্রথম তো কোনো খবর পেতামই না। অনেক 17 যখন মুজিবনগর সরকার গঠন হলো, শহীদ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমদ এলাম প্রধানমন্ত্রী, তখন তারা ওখানে একটা সরকার হলো, সরকার হওয়া তার শপথ নিল। শপথ নেওয়ার পর তখন আমরা এই যে জয়বল অনুষ্ঠান, আমরা চরমপত্র এবং বিভিন্ন সংবাদপত্র আমরা দেওয়া ওদের মাধ্যমে আমরা ওইটার মাধ্যমে সময় চরমপত্র শুনতাম, আমরা ওখান থেকে খবর শুনতাম। যখন যে ব্যবস্থা এবং কিছু আসতো সেই নিয়ে বাংলাদেশে আবার ওরা আসতো, ওদের মাধ্যমে আমরা কিছু লোকজন ছিল তারা মুক্তিযুদ্ধ থেকে বেশি কাজ করছে, তারা সবসময় খোঁজ খবর নিত, কোথায় কী হতো আমাদের জানাইতো, অমুক জায়গায় এটা হয়েছে, অমুক জায়গায় ওইটা হয়েছে। আমরা ওইভাবে ওদের কথা শুনে ওইভাবে আমরা অগ্রসর হয়েছি। যদি আপনি মুক্তিযুদ্ধের কোনো একটি স্মৃতি আজকের প্রজন্মের জন্য সংরক্ষণ করতে পারতেন, তাহলে সেটি কোনটি হতো এবং কেন? যুদ্ধের সময় যদি কোনো সংরক্ষিত করা যেত তাহলে আমাদের অনেক কিছুই ছিল সংরক্ষিত করার। তখন তো কোনো ক্যামেরা ছিল না, তখন মোবাইল ছিল না যে আমরা ওই সময় সাথে করবো, তখন তো কিছু ইচ্ছে ছিল না। তো কেমনি করবো, যদি করারই যেত তাহলে আমরা অনেক কিছুই করতে পারতাম। যেমন যেদিন আমরা হরিরামপুর থানায় অ্যাটাক করি, তখন যে ঘটনা ঘটছিল ওখানে আমার সহযোদ্ধা মাহফুজ যদি মারা গেল এবং আর একটা ছিল মানিক না কি ধরনের নাম হয়, ও মারা গেছিল, তবে বলি আমরা রাখতে পারতাম, কিন্তু আমাদের কিছুই করতে পারি। মুক্তিযোদ্ধারা তাদের প্রাপ্য স্বীকৃতি ও সম্মান পেয়েছিল বলে আপনি মনে করেন? স্বাধীনতার পরে মুক্তিযোদ্ধার সম্মান পেয়েছে যে সরকার যখন যেই আসে কিনা মুক্তিযোদ্ধার পক্ষে ওরা মুক্তিযোদ্ধার নেতৃত্ব করছে এবং ওরা সত্যিকারের সার্টিফিকেটগুলি দেখে এরা মুক্তিযোদ্ধা তখন লিস্ট করে নেয়। অনেক আছে যে মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ছিল, তারা আজকে মুক্তিযোদ্ধার গ্যাজেট ভাতা পেতেছে, আর অরিজিনাল মুক্তিযোদ্ধা যারা তারা আজকে ভিক্ষা করতেছে, তারা কোনো সম্মানও পায় না, ভাতা পায় না, কিছু পায় না। কেন যে সরকার যখন আসছে তাদের কিছু প্রভাবিত কিছু লোকজন আছে, ওরা ওইভাবে উঠতে দিচ্ছে। যেন আমাদের দোহার থানাতেই অনেক আছে, আমাদের ইউনিয়ন নামের ইউনিয়নে যারা এই যে ইংলিশকে যারা টাকা ভাতা পাইতেছে, এদের মধ্যে আমরা 50% লোক মুক্তিযোদ্ধা না। আমাদের ইউনিয়ন তৎকালীন চেয়ারম্যান ছিল সিরাজ ইসলাম ভুলু, মারা গেছে, উনি মুক্তির কাছেও জানি, কিন্তু সে এখন বীর মুক্তিযোদ্ধা মারা গেছে অবশ্যই কিছুদিন আগে। তো এরকম মুক্তিযোদ্ধার সম্মান হয়েছে পরে। হ্যাঁ, ওই সময় তো ভাতা ওগুলো পায় না। পরবর্তীতে 96-তে যখন আওয়ামী লীগ ক্ষমতা আসলো, 96 তখন বোধ হয় এই যে মুক্তিযোদ্ধাদের সম্মান আস্তে আস্তে পাওয়া শুরু করলো, এই যে ভাতা করলো, টাকা পয়সা বাইরে, তখন মুক্তিযোদ্ধাদের একটা অবস্থান চলে আসে। এরা দেশ স্বাধীন হতে তো আর চিন্তা করে না, দেশ স্বাধীন হতে বাইসে আসবো, সব তো আমরা যারা মুক্তিযোদ্ধার সময় তো কী হবে, তারা মারা যাবে, মারাও গেছে। কাজে ওইভাবে মোটামুটি এখন ভালো একটা অবস্থানে আসছে। আশা করি যে ভবিষ্যতে যেন সত্যিকার মুক্তিযোদ্ধাদের একটা লিস্ট করা হয়, গ্যাজেট করে হয় মুক্তিযোদ্ধা, ভুয়া যারা মুক্তিযোদ্ধা আছে ওদের ইন্টারভিউ করে ওদের করে সদন করে এদের যেন বাদ দেওয়া হয় এবং অরিজিনাল মুক্তিযোদ্ধাদের যেন গ্যাজেট করা হয়। সেই সময় আবার ফিরে যেতে হতো, তাহলে আপনি কি একই সিদ্ধান্ত নিতেন? হ্যাঁ, অবশ্যই। আমি তো মুক্তিযোদ্ধা দেশের পক্ষে, আমার দেশ আমাকে স্বাধীন করতে হবে, তাই আমি তো সিদ্ধান্ত নেবই দেশকে আমার কীভাবে স্বাধীন করতে হবে। এখনও আমাকে বলে আসেন, আমরা যারা মুক্তিযোদ্ধারা আছে আপনারা এগিয়ে 9 আসেন, যাদের বয়স হয়েছে আমরা ওই বয়স থেকে আমরা আসেন, এখন দেশকে আবার আমাদের বিদেশিরা আক্রমণ করতেছে, আপনারা আসেন, দেশ রক্ষা করতে হবে। অবশ্যই আমরা এখনও চলে যাবো, এখনই চলে যাবো, যে যতটুকু পারি আমরা মুক্তিযোদ্ধার পক্ষে কাজ করতে হবে। তাই মুক্তিযোদ্ধার পক্ষে মুক্তিযোদ্ধা যারা এখনও ডাক দিলে চলে আসবে। দেশ তো আমাদের, যারা দেশকে ভালোবাসে, মাতৃভূমিকে যারা ভালোবাসে, তার তো দেশপ্রেম সবসময় থাকবে। সবাই হ্যাঁ, সবাই একই সিদ্ধান্ত নেবে।
আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় আমাকে দেওয়ার জন্য। আমি গর্বিত যে আপনার মতো একজন জীবন্ত মুক্তিযোদ্ধার সাক্ষাৎকার নিতে পেরে। আমি আপনার দীর্ঘায়ু কামনা করছি। ভালো থাকুন আপনি। আল্লাহ হাফেজ। আপনিও ভালো থাকেন, ভালো লেখাপড়া করে শিক্ষিত হন এবং দেশের জন্য দোয়া করি, দেশের জন্য কিছু কাজ করে যান এবং স্বাধীনতার যে অবস্থা ছিল, আমরা যেভাবে মুক্তিযুদ্ধ যেভাবে করেছি, 9 মাসে একটা দেশ স্বাধীন হয়েছে, সেই দেশের আপনারা সন্তান, আপনারা লেখাপড়া থেকে শিক্ষিত হন এবং দেশের কাজ করেন, সঠিক ইতিহাস করে দেশের জন্য কাজ করেন, এই আমরা কামনা করি।